নমস্কার, প্রীতিবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। এই মুহূর্তে আমার সাথেই রয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমি স্যারকে প্রথমে আমাদের প্রীতিবার্তা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, প্রথমে যে বিষয়টা জানতে চাইব, দ্বিতীয় বিজেপি সরকারের সুশাসন 2.0 রাজ্যের মানুষ কেমন আছে মনে করেন আপনি বিরোধী দলনেতা হিসেবে? সুশাসন কেমন চলছে এটা তো গত পরশুদিনে প্রমাণ হয়েছে। বিজেপি দলের যারা ঘরের লোক অর্থাৎ শরিক, তারা এসে বিজেপি দলের লোকদের মাথা ফাটাচ্ছে। এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না, প্রায় প্রতিদিনই যে মথা ভার্সেস বিজেপি, বিজেপি ভার্সেস বিজেপি এগুলো চলছে, এগুলো একদিক। আর তার বাইরে সাধারণ মানুষের যে কি অবস্থা, গতকাল আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ প্রবীণ, যে রাজ্যের একজন রাজনীতিক, বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি একটা সাংবিধানিক এই রাজ্যের সর্বোচ্চ পদের পদাধিকারী, তিনি শটান উঠে গেছেন ধর্মনগর পুলিশ স্টেশনে। আমার এগুলি রিপিট করা দরকার নেই, ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের অসংখ্য লোক দেখেছেন তার সে বক্তব্য, যে ধর্মনগর শহর ড্রাগ মাফিয়াদের হাতে চলে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি। অর্থাৎ যুব সম্প্রদায় আজকে নেশার সাগরে ডুবছে। দুই কি বলছে, আমাদের অবস্থা ভালো না, যে সন্ধ্যার পরেই থানাতে কিছু লোক এসে থানা দখল করে, তাদের কারণে কেউ এফআইআর লজ করতে পারে না। আমরা আতঙ্কিত। অর্থাৎ যে অভিযোগগুলো বিরোধী দল করতে এখন শাসক দলের, এবং শাসক দলের লোক মানে যেন তেন প্রকারের লোক নন, তিনি এই রাজ্যের বিধানসভার মাননীয় অধ্যক্ষ, সর্বোচ্চ রাজ্যের সাংবিধানিক পদে যিনি আছেন, তিনি বলছেন আমরা ভালো না। তাহলে রাজ্যের মানুষ কি অবস্থায় আছে এটা পরিষ্কার। এবং এগুলি কেন? এই গত 7.5 বছরের সুশাসনের কারণে, যে মাফিয়া, কমিশনখোর এবং সমস্ত যারা এই সিন্ডিকেটের সাথে যুক্ত, কারা তারা? শাসক দলের উপরতলার লোক। আমি বারবার একটা কথা বলি, পঞ্চায়েত থেকে মহাকরণ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিশন ছাড়া কোনো কাজ হয় না। আর তাদের সাথে যুক্ত হলো হাতে গোনা কিছু এক্সট্রা পার্লামেন্টারি পাওয়ার ভোগ করছেন, অর্থাৎ সংবিধান বহির্ভূত শক্তি। ওই স্পিকার সাহেব বলেছেন, তারা এসে থানায় বসে থাকেন, তারাই এসে পিডব্লিউডি অফিসে বসে থাকেন, তারাই এসে বিডিও চেম্বারে গিয়ে বসে থাকেন, তারাই গিয়ে সমস্ত দপ্তরে গিয়ে মাতব্বরি করেন। এদের অঙ্গুলি হিলনে কোনো নিয়ম নেই, কানুন নেই। এই ত্রিপুরা রাজ্যের জনগণের সমস্ত অর্থ সম্পত্তি অধিকার বুলুণ্ঠিত হচ্ছে। এই হলো ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসনের হাল। স্যার, আপনি একটা বিষয় বললেন যে কমিশনের বাণিজ্য সব জায়গায় চলছে। আপনি গত কিছুদিন পূর্বে একটা ইন্টারভিউ দিয়েছিলেন কোনো একটা সংবাদ মাধ্যমকে, আপনি অভিযোগ করেছিলেন যে বুথ স্তর থেকে, পৃষ্ঠা প্রমুখ থেকে সবাইকে রেগার কাজের জন্য কমিশন দিতে হচ্ছে। কিন্তু আমরা একই প্রশ্ন যখন শাসক দলের কোনো বিধায়ককে বা নেতাদের বা যারাই কাউন্সিলর বা কর্পোরেটর যারা রয়েছে এনাদেরকে যখন প্রশ্নটা আমরা করলাম গতকালকে, এনারা বলছে জিতেনবাবু এসি রুমের বসে অনেক কিছুই বলতে পারে, এসব আমরা পাত্তা দেই না, কারণ এটা বামফ্রন্ট আমল নয়। 25 বছরের সরকারে ওনারা করেছেন, তাই এখন আমাদেরকে দোষারোপ করেছেন। কি বলবেন আপনি এই বিষয়ে? আমি আমার কাছ থেকে উত্তর চাইলে তো তারা আবার বলবে তিনি এসি রুমে বসে উত্তর দিয়েছেন। আমি আপনাকেই বলবো, তাদের সে বক্তব্যের অনুরণন আপনি এক্ষুনি, এটা আমাদের মেলার মাঠের পার্টি রাজ্য দপ্তর, এখান থেকে নেমেই হরিগঙ্গা বসাক রোড, বড় জোর 40 থেকে 50 হাত হবে, এখানে গিয়ে কোনো রিক্সাওয়ালা
অটোওয়ালাকে থামিয়ে বা রাস্তার পাশে ফুটপাথে যে ভাইটি যে বোনটি পেটের তাগিদে যারা পুলিশের বারবারই তারা ইত্যাদি খেয়ে এরপরেও এখানে যারা হকারি করছে এদেরকে জিজ্ঞেস করুন। আমি বললে পরে বলবে না জিতেন বাবু তো একই কথা বলেছেন, তারা কি বলছেন? আপনাকে আড়ালিয়া যেতে হবে না, শ্রীনগর যেতে হবে না, 18 নম্বরা বড়মোড়া যেতে হবে না, আপনি এই হরিগঙ্গা বসাক রুটে এখান থেকে নেমে 2 মিনিটের রাস্তা, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন এই রাজ্যের অবস্থা কি আছে, শ্রমজীবী মানুষ তারা কি সুখে আছে। আমরা দেখলাম বর্তমান সময়ে স্মার্ট মিটার, যেটা পুরনো মিটার যেটা ছিল সেটা মানুষ বা গ্রাহকরা বলছেন যে ঠিকই আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিদ্যুৎ নিগম তরফ থেকে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, স্মার্ট মিটার নিয়ে এই রাজ্যের মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ কেন? প্রথমত হলো ডিজিটাল মিটার ছিল, আগে এক ধরনের মিটার ছিল, সে মিটারগুলো যান্ত্রিক দিক থেকে তেমন উন্নত না, এরপরে ডিজিটাল আসলো, সেই ডিজিটাল অনুযায়ী মানুষকে তার মাসুল জমা করতে হতো। সরকার মানুষকে ঘুমে রেখে যে পদ্ধতিতে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয় সেগুলো অনুসরণ না করে প্রায় চুপিসারে অখ্যাত অজ্ঞাত যে সমস্ত পত্রিকা কেউ দেখে না তার 8ম পৃষ্ঠায় 10ম পৃষ্ঠায় অল্প একটা বিজ্ঞাপন দিয়ে মাসুল বাড়ানো, হাতে বিগতে মারিয়ে দিল এক। আর তার সাথে সাথেই এই বেসরকারি কোম্পানির সাথে তাদের লাভ আরো বাড়ানোর জন্য এই স্মার্ট মিটার কিনল। এই স্মার্ট মিটার কেনার ক্ষেত্রেতেও কতটুকু স্বচ্ছতা অনুসরণ করা হয়েছে সন্দেহ আছে, কেননা এই স্মার্ট মিটার সম্পর্কে সেদিন মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর একটা সাংবাদিক সম্মেলন, সেখানে একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন তুলেছিলেন যে এই স্মার্ট মিটার কিনতে গিয়ে কখন টেন্ডার হয়েছে, কবে টেন্ডার হয়েছে, কয়টা পত্রিকাতে উঠেছে? তিনি উত্তর দিলেন, ঠাকুর ঘরেকে আমি কলা খাই না। তিনি কথাটা বললেন না, আরে সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি যেমন আমাকে জিজ্ঞেস করছেন, আমি বাধ্য, যেহেতু সংবাদপত্র একটা গণতন্ত্রের স্তম্ভ, এবং আপনারা যেমন আমাদের কাছ থেকে খবর নিয়ে আপনাদের এই পেশা আপনারা এটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেন, আমরাও আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য প্রচার করার মধ্য দিয়ে আমরা সেই সুবিধা নিই। আমরা পারস্পরিকভাবে আপনাদের সাথে আমরা মানে ওতপ্রোতভাবে আমরা যুক্ত। তো এই জায়গায় একে তো হলো আমার এখন সন্দেহ হচ্ছে কেন সরকার এত একেবারে উঠে পড়ে লেগেছে স্মার্ট মিটার লাগাতেই হবে, অথচ এই ভারতীয় জনতা পার্টির যে আমাদের দেশের যে রাজ্যটাকে তারা সাংঘাতিকভাবে হাইলাইট করে, গুজরাট, সে গুজরাটেও স্মার্ট মিটার বাধ্যতামূলক করেনি। মহারাষ্ট্রকে তারা বলে মডেল রাজ্য, করেনি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার, তাদের আরেক মডেল, সেখানেও স্মার্ট মিটার ব্যবহার করা শুরু হয়নি। আর বিজেপির বিরোধী অন্য রাজনৈতিক দলের এবং শরিক দলেরও বিজেপি কোন রাজ্যে এইভাবে স্মার্ট মিটার বসানোর জন্য উজ্জ্বল হয়নি। কিন্তু হঠাৎ করে ত্রিপুরা রাজ্যের মধ্যে এখানকার ডক্টর মানিক সাহার সরকার কেন উঠে পড়ে লেগেছে? আমি না এখানে কোনো ঘোটালা হয়েছে এ কথা এখনই বলছি না, কারণ এই প্রমাণ আমার হাতে নেই। কিন্তু সেদিন এই প্রশ্নটা করার পর মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যেরকমভাবে তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছে। তো দাল মে তো কুছ কালা হোগা, তব কিউ এটাকে লাগাতেই হবে। 1 3 হলো এই স্মার্ট মিটার লাগানোর পর
একে তো হলো বিদ্যুতের মাসুল বৃদ্ধির ফলে মানুষ মহাচাপে আছে। এখন যাদের বাড়িতে 200, 400, 500 টাকা বিল উঠত, এটা 3 গুণ 4 গুণ, এবং কোথাও কোথাও আবার 50, 60, 100 গুণ। 2000, 3000 টাকার জায়গাতে 82,000, 83,000, 90,000, লাখও বেড়ে গেছে। তো স্বাভাবিক আমরা বলছি গ্রাহকরা এটা চাইছে না। দেশের কোথাও এই স্মার্ট মিটারকে ঠিক সেরকম ভাবে স্বাগত জানাচ্ছে না। তাহলে কেন ত্রিপুরা রাজ্যের সরকার, ডক্টর মহেশ্বর সরকার এটা নিয়ে এত তোড়জোড় করছে? এখানেই সন্দেহ। কাজেই আরো ত্রিপুরা রাজ্যের মধ্যে সব ক্ষেত্রেতেই যেরকম ভাবে দুর্নীতি সব শেষ কথা, কাজেই এটাও বোধহয় সেই পাঁচালীর মধ্যে আরেকটা পর্ব। এটাই ক্রমশ ক্রমশ এই সন্দেহ দানা বাঁধছে এবং এটা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। আমরা গতকালের যে ঘটনা দেখলাম যে মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরামথা সুপ্রিমো বলছে ওরা সবাই সিপিআইএম, যারা ত্রিপুরামথার এখন দলীয় কার্যকর্তা রয়েছে সিপিআইএম ঢুকে পড়েছে, এটা সিপিআইএম এর নেতারাই করেছে। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া থাকবে? এগুলি বলে সময় নষ্ট ছাড়া কিছুই নয়। কোনো একটা দলের নেতা নিজের দলের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দোষ দিচ্ছে সিপিএম কে, এবং শুধু তা নয় बीजेपी केও বলছে आप लोग भी सावधान हो जाइए, आपका बहुत मंडल प्रेसिडेंट सीपीएम का लोग ये मंडल प्रेसिडेंट बन गया। এটা কি ধরনের যে একটা দল যে 3 মাস 4 মাস 5 মাস অন্তর অন্তর নতুন নতুন স্লোগান, নতুন নতুন চমক এগুলি দিয়ে এত দেউলিয়া হয়েছে, এবং তাদের এই দেউলিয়াপনার কারণে আজকে তাদের সদস্যরা যারা মনে প্রাণে ভালোবাসতেন, আমাদের বুবাগরা ডাক দিয়েছে খেয়ে না খেয়ে, বৃষ্টি, তুফান, শীত, গ্রীষ্ম সব কিছুকে তৎকানা করে যারা এই ত্রিপুরামথাকে রসদ জুগিয়েছে, আজকে তারা হতাশ, ফ্রাস্ট্রেটেড। সেই ফ্রাস্ট্রেশন থেকেই এই আক্রমণটা। এবং আরো মজার হলো যে ত্রিপুরাজ্যের মধ্যে বিগত এই 3.5 বছর 4 বছরে মথা এবং বিজেপির মধ্যে এরকম বহু সংঘর্ষ, রক্তারক্তি হয়েছে, এবং ছোটখাটো তো হচ্ছেই, কিন্তু কোনোদিনই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরামথার লোকরা করেছে, ত্রিপুরামথা তাদের দল থেকে এই আক্রমণটা হয়েছে নিন্দা বাক্য করেনি। কিন্তু এইবার প্রথমবার দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছেন এটা ত্রিপুরামথার লোকরাই করেছে, ফার্স্ট টাইম। এটা খুবই যে একটু গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কিন্তু আবার তাদের যে প্রেসিডেন্ট, দলের প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, তিনি বলেছেন দুষ্কৃতিকারী, ত্রিপুরামথার নাম উচ্চারণ করেনি, কারণ ঘর জামাইরা অসন্তুষ্ট হয়ে যাবে। আরেক নেতা যিনি নিজেকে শুধু রাজ্যের নেতা ভাবেন না, এখন ভাবতে শুরু করেছেন আগামী দিন মোদি রিটায়ার করলে সে জায়গা পাবেন কিনা, এই ত্রিপুরা রাজ্যে বসে তিনি ছেঁড়া কথায় সে স্বপ্ন দেখেন। যিনি কদিন আগে বলেছেন ত্রিপুরামথা তো আমার পরামর্শে তৈরি হয়েছে, অর্থাৎ তিনি ত্রিপুরামথা করে দিয়েছেন। এই ঘটনার পর প্রতিক্রিয়া কি? ये ठीक हो जाए, कुछ नहीं है। তো এই জায়গায় বলবো, প্রথমত হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন ত্রিপুরামথার নাম উচ্চারণ করতে হলো, আমি বলবো তিনি বাধ্য হয়েছেন। কেননা এই অনুষ্ঠানের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম যুক্ত আছে, মন কি বাত। কাজেই মন কি বাতের অনুষ্ঠান আক্রান্ত, এই রিপোর্ট যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যায় তার গদি টলমল হবে, এমনি টলমল হয়ে আছে।
কাজে তার উপায় নেই এ কথাগুলি বলার, কিন্তু অন্য নেতারা কথাগুলি বলছেন না। এখন দুই, তাহলে ত্রিপুরা মথা কি মন কি বাতের অনুষ্ঠান বলেই কি আক্রমণ করেছে? আমি বলবো না। ত্রিপুরা মথার কাছে মন কি বাত কি, দিল কি বাত কি, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ওই যে প্রথমটা বললাম আমি, হতাশা, ফ্রাস্ট্রেশন, কিছুই তো হলো না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো না। ত্রিপুরাসা চুক্তি করে এডিসি একেবারে সুইজারল্যান্ড হয়ে যাবে। এখন তো আফ্রিকার সবচেয়ে পশ্চাৎপদ এলাকা এরকম হয়ে যাচ্ছে। সেখানেও দুর্নীতির কম্পিটিশনে এডিসির বাবুরা লাখ কোটিপতি হয়ে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ যাদের পরিশ্রমের ভালোবাসায় এই এডিসিতে ত্রিপুরা মথা বসেছে, 13 জন বিধায়ক হয়েছেন, তার মধ্যে 2 জন মন্ত্রী হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কি হচ্ছে? কাজে মন কি বাত অনুষ্ঠান বলে আক্রমণ হয় না, আক্রমণটা হয়েছে হতাশায়। এই আক্রমণটা এখন বিজেপির উপরে হয়েছে। আগামী দিনগুলো আরো ভয়ঙ্কর হয়ে আসছে। নেতৃত্বের উপরে যদি এইভাবে চলতে থাকে ত্রিপুরা মথা এবং বিজেপি, তাহলে তথাকথিত এই সুশাসন তো না, এই দুঃশাসন যদি এইভাবে চলতে থাকে, এই আক্রমণ আরো ব্যাপক হবে। কাজে এটা বন্ধ হওয়া দরকার। এবং আমি তো বলেছি কেন বিজেপি আক্রান্ত হয়েছে, আমি তো বলতে পারতাম, সেটা আমি খুব খুশি হয়েছে না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ত্রিপুরার যে রাজনৈতিক সংস্কৃতি, এটা কখনোই ছিল না। এগুলো বন্ধ হওয়া দরকার। এবং এটা বন্ধ করতে হলে পরে আইন শৃঙ্খলাকে, পুলিশকে পুলিশের মতো চলতে দেওয়া দরকার, যেটা গত 7.5 বছর ধরে বিজেপির লেজুর বৃত্তি করা ছাড়া তাদের আর কোনো ভূমিকা নেই। 1 আর 2, শাসক দল আজকে তাদের যে এই লোক ঠকানো, ত্রিপুরার যে যুব সম্প্রদায়কে বিপদগামী করার এই যে প্রবণতা, এটা বন্ধ করা দরকার। না হলে পরে এই জাতীয় অপরাধ বাড়তেই থাকবে। আমাদের সর্বশেষ আজকের প্রশ্ন, আজকে সাক্ষাৎকারে একেবারে এসআইআর নিয়ে সারা দেশব্যাপী তুমুল বিক্ষোভ বিরোধী দলগুলোর। বিশেষ করে গতকাল আমরা দেখলাম লোকসভা প্রায় অচল, রাজ্যসভা লোকসভা উভয় কক্ষই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে, এবং রাজ্যে নির্বাচন কমিশন, আমাদের কাছে সূত্র মারফত যতটুকু খবর রয়েছে, বিএলওদের সেখানে প্রশিক্ষণ কমপ্লিট হয়েছে। চলতি বছর আগস্ট মাস থেকেই আমাদের রাজ্যেও সেই টাস্ক ফোর্স যেটা গঠন করেছেন মুখ্যমন্ত্রী, এবং এসআইআর এর বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করবে। এ বিষয়ে আপনার দলের অবস্থান কি, বা বিরোধী দলের অবস্থান কি? এখন এসআইআর কেন নির্বাচন কমিশন বিহারে করেছে বা প্রক্রিয়া জারি করেছে, এবং অন্য রাজ্যেও হবে বলে এটা করছে, এটা একটা দিক। আর ত্রিপুরা মথা কেন ত্রিপুরা রাজ্য এসআইআর করে তাদের যে চলতি দাবি, অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে রাজ্য থেকে বহিষ্কৃত করা, এই দাবি বা তাদের এই লক্ষ্য পূরণে এসআইআর কে তারা দাবি জানাচ্ছে। দুটা দিক আছে। প্রথম কথা হলো, কেন বিহারে আগামী অক্টোবর-নভেম্বরে নির্বাচন হবে, নির্বাচন কমিশন হঠাৎ করে এসআইআর করতে গেল? অর্থাৎ বিশেষ নিবিড় ভোটার তালিকার এই পুনর্মূল্যায়ন। কারণ বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের দল জেডিইউর অবস্থা খুবই সঙ্গীন। ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কাজেই শেষ চেষ্টা হিসাবে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অপব্যবহার করে যেরকম ভাবে ক্ষমতা দখল করে বা টিকে থাকে, এটাও বসঙ্গত এই নির্বাচন কমিশনকে দিয়ে সেখানে বিজেপি বিরোধী যাদের প্রতি সন্দেহ আছে এই ভোটারদের নাম বাতিল করার একটা প্রচেষ্টা। এর সাথে অনুপ্রবেশকারী বিদেশির কোনো সম্পর্ক নেই। গতকাল নামটা ঠিক আমার মনে নেই, একজন সাংসদ বলেছেন
যে বিহার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষ্য অনুযায়ী বিহারের লোক সংখ্যা বোধ হয় 11-12 কোটি, তার মধ্যে 3 থেকে 3.5 কোটি বিহার রাজ্যের বাসিন্দা, পেটের তাগিদে এরা অন্য রাজ্যে বসবাস, এই মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হন। আমাদের ছেড়ে আমাদের রাজ্য আছে। তাহলে বিহার থেকে লোক চলে যাচ্ছে অন্য রাজ্যে, কারণ বিহারের পেট চলছে না। এখন তর্কের খাতিরে বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে এই অনুপ্রবেশকারীরা আসছে, তাহলে এরা বিহারে যাবে কেন? বিহারে গিয়ে নাম তুলবে কেন? এই যুক্তি খাটছে না। এবং এখন যদি দেখা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক সূচক আমাদের ভারত থেকে ভালো, বিহার থেকে তো অনেক ভালো, তাহলে বাংলাদেশ থেকে এসে বিহারে যাবে কেন? হয়তো তারা গুজরাটে যেতে পারে, মহারাষ্ট্রে যেতে পারে, কেরালা যেতে পারে, এই যুক্তি খাটে না। কিন্তু নির্বাচন কমিশন, যাদের সাংবিধানিক দায়িত্ব অনুপ্রবেশকারী বিদেশি খোঁজার জন্য না, তাদের দায়িত্ব হলো যে ভারতীয় নাগরিক যাদের 13-14টা ডকুমেন্ট যাদের আছে, যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই তাদেরকে, যদি 18 বছরের এই মানে বয়স হয়ে থাকে, এদেরকে ভোটাধিকার দেওয়া। আর সেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে, যদিও গতকাল মাননীয় সুপ্রিম কোর্ট খুব ভালো অবজারভেশন দিয়েছেন, আগামী পরশুদিন হয়তো বা সেই রায়টা বেরোবে যে না, যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড, এটাকে গ্রহণ করতে হবে। এটা হুচট খেয়েছে। এখন ত্রিপুরাতে এসআইআর করার কথা বলছে এই ত্রিপুরা মাথা। এটা তো ওই বিজেপির হুকুই তামুক খাওয়া। বিজেপির যে চক্রান্ত, ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিজেপি দেখছে আগামী 2-2.5 বছর বাদে নির্বাচন হবে। এখানে এই সুশাসন এমনভাবে হয়েছে, গেল বিধানসভাতে এই ত্রিপুরা মাথাকে দিয়ে ভোট ভাগাভাগি করিয়ে কোন রকম 40% ভোট পেয়ে জিতে আসলেও 39%, সামনে 29% পেতে কষ্ট হবে। কাজে এসআইআর এর নামে আগে থেকে একটা ভাগাভাগির প্রশ্ন। আর ত্রিপুরা মাথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাসা অ্যাকর্ড, এগুলো কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু হবে না। এখন দিল্লিতে গিয়ে কান্নাকাটি করছে, ছেলেরা হতাশ, আসারাম বাড়িতে ঘটনা ঘটালো, আরো ঘটবে। কাজেই আরেক দফা এই ত্রিপুরাসাদেরকে ঢুকা দিতে হবে, তাদের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে হবে। এই জন্য এসআইআর। কাজে এই এসআইআর যদি ত্রিপুরাজ্যে হয় সত্যি সত্যি, বিদেশিটার জন্য চিহ্নিত হবে না। কারণ যারা ত্রিপুরাজ্যে বিদেশি অনুপ্রবেশ হচ্ছে, কারণ পত্রিকাতে প্রায় দিনই দেখি ওই জিআরপি, কোথাও বিএসএফ, কোথাও পুলিশ নারী, পুরুষ, শিশু ধরছে। এগুলো বন্ধ হওয়া দরকার। এগুলো দায়িত্ব বিএসএফ, এগুলো দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, এটা নির্বাচন কমিশনের না। এগুলো বন্ধ হোক, তাদের চিহ্নিত করা হোক, আমরা বলি। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাতিল করে এই 14 সাল অব্দি যারা অনুপ্রবেশ করেছে, তাদের মধ্যে কেউ কেউ আরো বড় বড় স্থানীয় এসছে, আমি নাম বলছি না এক্ষুনি, এমনকি সাংঘাতিক পদেও বসে গেছেন, বড় নেতাও হয়ে গেছেন, এরকমও আছে। এদেরকে বের করা হোক, কোনো আপত্তি নেই। কিন্তু তার বিরুদ্ধে কথা না বলে এখন এসআইআর করা হচ্ছে। কি এটা? পলিটিক্যাল গিমিক। নাথিং এগেইনস্ট দি ইলেগাল মাইগ্রান্ট, নাথিং এগেইনস্ট দি যারা আমাদের এই সমস্ত এই বাঁকা পথে এসে এরা যে জমি দখল করছে, নাম তুলছে, এদের বিরুদ্ধে নয়। এটা আরেক ধরনের পলিটিক্যাল
প্লট। কাজে এর বিরুদ্ধে আমরা আগামী 8 তারিখে সারা দেশে সিপিআইএম বামফ্রন্ট আমরা পথে নামছি, এ রাজ্যে আমরা নামবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমার সাথেই ছিলেন আমাদের কাছে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের সামগ্রিক বিষয়ে বিভিন্ন বিষয়ে একেবারে খোলামেলা আলোচনা করলেন। আমরা আমাদের প্রীতিবার্তা টিভির পর্দা থেকে আবার ওনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার।